সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি বাংলাদেশে লিভারে যে রোগ রয়েছে তাতে আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেন এবং আমরা একটি জায়গায় আমরা কিডনি ট্রান্সপ্লান্টের কথা অনেকটাই প্রচলিত, অনেকেই করে থাকেন, কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই আসলে পিছিয়ে আছি এবং আমাদের জানারও অনেক অভাব রয়েছে। এবং যদি লিভার ট্রান্সপ্লান্ট করতে হয় অনেকেই দেশের বাইরে চলে যান, কিন্তু বাংলাদেশে অসংখ্য লিভারে আক্রান্ত বা রোগে আক্রান্ত বা লিভার সিরোসিসে আক্রান্ত বা লিভার ক্যান্সারে আক্রান্ত অনেক রোগী রয়েছেন যারা জীবনের সাথে ধুকে ধুকে যুদ্ধ করে এখনও হয়তো জীবিত আছেন, অনেকে হয়তো মৃত্যুর পথ গুনছেন। কিন্তু এই লিভার ট্রান্সপ্লান্টটি তাদের জীবনের আশার আলো দেখাতে পারে। কিভাবে বাংলাদেশের লিভার ট্রান্সপ্লান্টটি আসলে আরও সহজ করা যায় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটি কী, আমাদের জন্য সেটি কতখানি প্রযোজ্য এবং আমাদের আর্থিক এবং সামর্থ্যের মধ্যে সেটি কতখানি রয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। এবং আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার রাজীব হাসানকে, যিনি কনসালটেন্ট সার্জিক্যাল গ্যাস্ট্রোন্টোলজি, হেপাটোবিলিয়ারি অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্টেশন সার্জারি এবং মেডিকেল ডিরেক্টর কেপিজি স্পেশালাইজড হসপিটাল। ডাক্তার রাজীব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ অমিত ভাই। আমরা আসলে যে কথাটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি আসলে কথা আমরা অনেক দিন পর আমরা আলোচনা করতে চাই এবং সেটি হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে। বিশেষ করে লিভার ট্রান্সপ্লান্টের উপরে আপনি উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন এবং সার্জিক্যাল বা গ্যাস্ট্রোন্টোলজিস যে সার্জিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং কেবিজির মতো একটি স্পেশালাইজ হসপিটালে ডিরেক্টর হিসেবে কাজ করছেন। সো একটি ভীষণ বা একটা ভিশনারি বিষয় আপনার মধ্যে কাজ করে। আমি প্রথমেই জানতে চাই যে আসলে এই জায়গাটিতে আসলে কেন কাজ করার ইচ্ছে আপনার মনে আসলো, বিশেষ করে লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি কেন আপনি ফোকাসে আনতে চাইলেন? প্রথমে ধন্যবাদ দিই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে লিভার ট্রান্সপ্লান্টেশনটা এইটা খানিকটা সার্জিক্যাল এক্সিলেন্সের মতো। যে কোনো সাবজেক্টে আমরা যখন শুরু করি ক্যারিয়ার তখন শুরু করি খুব সিম্পলার সার্জারি দিয়ে। আস্তে আস্তে আমরা যখন বিষয়ের গভীরে যাই তখন আমরা চিন্তা করি যে আসলে কোন পর্যায়ে গিয়ে আমার ক্যারিয়ারটা যেতে পারে। তো সেইটার হিসেবে আমি যখন আসলে সার্জারি নিয়ে কাজ শুরু করি তখন একসময় লিভার সার্জারির উপর আগ্রহ হয় এবং লিভার সার্জারিরই এক্সট্রিম হচ্ছে এই লিভার ট্রান্সপ্লান্টেশন। আর আমাদের দেশে আমরা 20 বছর আগেও যখন আমরা মেডিকেল কলেজে স্টুডেন্ট ছিলাম, আমরা যখন সার্জারিতে ক্যারিয়ার করি, যখন মেডিসিনে আমাদের প্লেসমেন্ট থাকে, এই লিভারের যাদের সিরোসিস পেশেন্ট যারা আসে তাদেরকে কিন্তু আমরা ওইভাবেই আর কি মানে টিএলসি, টেন্ডার লাভ অ্যান্ড কেয়ার দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া, তাদের আসলে কোনো চিকিৎসা নেই এটা জেনেই কিন্তু আমরা স্টুডেন্ট লাইফ পার করছি। যার ফলে এদের এই রোগীগুলোর সংখ্যা কিন্তু নিদেন কম না বাংলাদেশে। আমরা 12-13 সালের একটা যেটা ন্যাশন ওয়াইড একটা স্ট্যাটিস্টিক্স হয়েছে 7টা মেডিকেল কলেজের উপরে, এখানে দেখা গেছে জায়গা ভেদে 37 to 64% ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, এবং এই ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টই তো একসময় সিরোটিক লিভার হয়। এই 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 পেশেন্টগুলো এত লিভার ডিজিজের মধ্যে 64% যদি আমার সিএলডি পেশেন্ট হয়, সিরোসিস পেশেন্ট হয়, তাহলে সংখ্যাটা তো অনুমেয়। 18 কোটির মধ্যে কত পেশেন্ট এই রোগে আক্রান্ত, এবং তাদের জন্য আমরা আসলে কি অফার করছি? জাস্ট হচ্ছে মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট, উপসর্গ নিয়ে আসে, পেটে পানি আসে, পানিটা ফেলছি, ইনফেকশন না হয় ইনফেকশনের ওষুধ দিচ্ছি। ওগুলো তো আসলে উপসর্গের চিকিৎসা, যেমন জ্বরের চিকিৎসা। ইনফেকশনটা রয়েই গেছে ভিতরে, আমি জ্বরের চিকিৎসা করতেছি, ইনফেকশন যতক্ষণ বের না করবো ততক্ষণ কিন্তু তাকে চিকিৎসা বলা যাবে না। তো এই সিরোসিসের চিকিৎসা আসলে লিভার ট্রান্সপ্লান্টেশন। এবং যখন এটা আমি যখন আমার পোস্ট গ্রাজুয়েশন হয়, আমি যখন দেখলাম যে আসলে বাংলাদেশের সাবজেক্টগুলোর মধ্যে এইটা আসলে ওভাবে ডেভেলপ করেনি, তখনই মন থেকে একটা আসলে অন্য রকমের আর্জ ফিল করি যে যদি কিছু করা যায় তাহলে অন্ততপক্ষে কিছু মানুষকে তো হেল্প করার সুযোগ পাওয়া যাবে, এটি নতুন ধারা তৈরি করা যাবে। অসংখ্য ধন্যবাদ এই চমৎকার এই ইনসাইটটির জন্য। আমরা আসলে যদি জানতে চাই যে আসলে একটি মানুষের লিভার ট্রান্সপ্লান্ট এক্সট্রিম অফ এক্সেলেন্স অফ সার্জারি আপনি বলেছেন যেটি আসলে কখন প্রয়োজন হয় এবং কোন কোন রোগের ক্ষেত্রে আসলে লিভার ট্রান্সপ্লান্টেশনের দিকে পেশেন্ট এগিয়ে যায় এবং সব রোগীর কি আসলে ট্রান্সপ্লান্টেশন পসিবল হয়? ট্রান্সপ্লান্ট হচ্ছে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তার একজন রোগীর একটা লিভার আছে যেটা কাজ করছে না, একদম ফর হোয়াট এভার দ্য রিজন। একটা সিম্পলার একটা মানুষের ফ্যাটি লিভার ছিল, সেটা আস্তে আস্তে ন্যাশ হলো, ন্যাশ হয়ে সেখান থেকে সিরোসিস ডেভেলপ করলো, এবং আলটিমেটলি কী হচ্ছে, লিভারটা কাজ করতেছে না। যতক্ষণ লিভার কাজ করে, কম্পেনসেট করে রাখতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ট্রান্সপ্লান্টের দরকার নেই, তার ওষুধ দিয়ে তাকে সাপোর্ট দিয়ে রাখা যায়।
কিন্তু যখন ডিকম্পেনসেশন হয়ে গেল, কাজ আর করতে পারছে না, ফেইল হয়ে গেল লিভার ফর হোয়াট এভার রিজন, এটা ফ্যাটি লিভার থেকে ন্যাশ হয়ে হোক, এটা মেটাবলিক কোনো কারণে হোক, যে কোনো কারণেই যদি সিরোসিস ডেভেলপ করে, লিভারের কোনো কাজ হচ্ছে না, তখন হচ্ছে লিভারটাকে পরিবর্তন করার প্রয়োজন হয়। মানে লিভার ডিজিজ লিভারটাকে ফেলে দিয়ে নতুন একটা লিভার দেওয়া, যেটা ডোনার থেকে আসতে পারে, এবং ডোনার একজন লিভিং পারসন হইতে পারে, অথবা একজন মৃত ব্যক্তি হতে পারে, মানে ব্রেইন ডেড হতে পারে কেউ। সো এই সিরোসিস অফ লিভারের অনেক কারণ আছে। এটার মধ্যে যেমন যেমন বলছিলাম, ফ্যাটি লিভারের এক্সট্রিম এন্ড, অ্যালকোহল হয়ে অনেক অ্যালকোহলিক লিভার হেপার, যদিও আমাদের দেশে এটা কম, তারপরেও আছে। এছাড়াও মেটাবলিক বিভিন্ন কারণ আছে, ভাইরাল ইনফেকশন আছে, যেমন হেপাটাইটিস বি আছে, আমাদের দেশে ভেরি এন্ডেমিক। হেপাটাইটিস বি ভাইরাসের সবাই সিরোসিস ডেভেলপ করে না, যারা ভালো মতো ট্রিটমেন্ট নিচ্ছেন, রেগুলার ফলো আপে আছেন, তাদের কিন্তু ধরে রাখা যায়। আর এছাড়া বাচ্চাদের হয়, বাচ্চাদের যেমন কারো কারো কনজেনিটাল প্রবলেম থাকে, মেটাবলিক যেটা ইনবর্ন এরর অফ মেটাবলিজম, যেমন ধরেন কারো উইলসনস ডিজিজ আছে, কারো হয়তো বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, এগুলোর মেটাবলিজমের প্রবলেম আছে। আরেকটা পাওয়া যায় হচ্ছে বিলিয়ারি অ্যাট্রেসিয়া, যাদের বাইল ডাক্ট তৈরি হয় নাই, আচ্ছা, এদের কিন্তু এটা সিরোসিস ডেভেলপ করেছে এই বাচ্চাগুলোর। তো তাদেরও ট্রান্সপ্লান্টেশন কিন্তু তাদের জন্য ট্রিটমেন্ট, অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট ইজ এ লাইফ সেভিং কিউরেটিভ ট্রিটমেন্ট। বাকি যা আছে অন্য অপারেশন, ওষুধ, এগুলো কিন্তু উপসর্গের চিকিৎসা একেবারে। লিভার ট্রান্সপ্লান্টটা এটা আগে ছিল, ধরেন 20 বছর আগে যদি আমরা বলি, বা এই শতাব্দীর শুরুতে আর কি, তখন ছিল হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট, আর এখন কিন্তু এটা গোল্ড স্ট্যান্ডার্ড একেবারে, এটাই ট্রিটমেন্ট। তো এটা আসলে আমি বলবো যে অতি প্রয়োজনীয় একটা অধ্যায় চিকিৎসা শাস্ত্র, যে মানে এটাকে আর উপেক্ষা করার উপায় নেই, এটি একেবারেই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আমরা যদি আসলে একটু চিন্তা করি যে আমাদের জীবনধারার যে লাইফস্টাইল, মানে আপনি একটি কথা বলেন যে ফ্যাটি লিভার একটি এখন বর্তমানে খুব বড় ধরনের, আমরা বলবো যে একটা ইমার্জিং প্রবলেম, যে অনেকেরই যাদেরই আল্ট্রাসাউন্ড করা হচ্ছে তাদেরই গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার পাওয়া যাচ্ছে। এর পেছনে আসলে কারণটি কি, এবং ফ্যাটি লিভার কতখানি লিভার সিরোসিসের পিছনে কারণ হতে পারে? এই মুহূর্তে ফ্যাটি লিভার ওয়ান অফ দ্য মেজর কজ অফ লিভার সিরোসিস। আমরা আগে থেকেই ক্রিপ্টোজেনিক সিরোসিস বলে একটা কথা ছিল, মানে যেই সিরোসিসের কোনো কারণ খুঁজে পাওয়া যেত না, আমরা আগে জানতাম না। এখন যেহেতু আসলে রিসার্চ অনেকভাবে বাড়ছে, সেই হিসেবে এখন আমরা জানি যে লিভারে ফ্যাট জমে জমে একটা সময় ফাইব্রোসিস হয়। এই ফাইব্রোসিসটাই আসলে যদি প্রোগ্রেস করে, আমরা যদি এটাকে লাইফস্টাইল মডিফিকেশন না করি, আমরা যদি এর যেই ব্যাকগ্রাউন্ড কারণগুলো আছে এগুলো না চেঞ্জ করি, তাহলে আস্তে আস্তে ফাইব্রোসিস হবে, এবং অল অন এ সাডেন আমরা আবিষ্কার করবো যে সিরোসিস হয়ে গেছে, অ্যান্ড দেন এটা ডিকম্পেনসেশন হয়েছে। ফ্যাটি লিভার ইজ এ মেজর কজ, ইজ এন এন্ডেমিক, আমি বলবো প্যান্ডেমিক, সারা দুনিয়াতেই সমস্যা আসলে। এবং এটা লাইফস্টাইল চেঞ্জ ছাড়া, খাবার কন্ট্রোল ছাড়া, এবং হচ্ছে এক্সারসাইজ ছাড়া, দ্যার ইজ নো আদার ওয়ে, মানে দ্যার ইজ নো শর্টকাটস। এখন অনেক অনেক ওষুধপত্র আসছে, ধরেন যার গ্রেড 2 গ্রেড 3 হয়ে গেছে, মানে গ্রেড 1 পর্যন্ত ইউ ক্যান কন্ট্রোল, গ্রেড 2 অফকোর্স ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মেডিফিকেশনস, কিন্তু যখন গ্রেড 3 4 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে একটা ইন্টারভেনশন লাগে, তখনই ওষুধপত্রগুলো লাগে। তার সাথে ধরেন ডায়াবেটিস যারা আছে, ডায়াবেটিস তো ইটসেলফ ইজ এ কজ ফর ফ্যাটি লিভার, মানে আপনার সবই ডায়াবেটিস কন্ট্রোলে আছে, আপনি খাবার কন্ট্রোল করছেন, এক্সারসাইজ কন্ট্রোল করছেন, কিন্তু আপনার ভেতরে যে মেটাবলিজম, এটারই একটা প্রোডাক্ট হিসেবে ফ্যাটি লিভার হয়ে যায়। সুতরাং এই সব জায়গায় আসলে মেডিকেশন লাগে, এবং ভালো ভালো মেডিকেশন আসছে এখন, বাট আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সচেতনতা, যে আমি ডক্টরের কাছে যাব, আমার গ্রেডিংটা করব, এবং তার পরামর্শ ফলো করব, ডায়াবেটিস কন্ট্রোল করব, ফ্যাটি লিভারের ওষুধও খেতে হবে। এইটা আসলে নির্ভর করবে সচেতনতার উপরে একেবারেই। আমরা যদি আসলে আমরা সাধারণ যদি বলতে চাই যে আমার লিভারটি ভালো আছে কিনা, এটি বুঝবো কি করে, অথবা আসলে কি কি লক্ষণ দেখা দিলে আমাদের আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে তো একটা হেলথ চেক আপ আসলে সবারই করা উচিত, যদিও কোনো এজে কিন্তু ইমিউন না। যাদের ডায়াবেটিস আছে তারা তো রেগুলার পরীক্ষা করবেনই, সিম্পল একটা আলট্রাসোনোগ্রাম কিন্তু আপনাকে অনেক ইনফরমেশন দিতে পারে। সুতরাং ডায়াবেটিক যাদের আছে তাদের রেগুলার ফলো আপ, যেই প্রোটোকল আছে এটা ফলো করলেই হবে। অন্যান্য যারা আছে, মানে ধরেন হচ্ছে ইয়াং এজের যারা ওবেজ, তাদের অবশ্যই লিভারের ফ্যাট আছে কিনা দেখা দরকার। আর আফটার 40 এভরিওয়ান শুড গো ফর আ হেলথ চেক আপ,
এইটা কার কখন কি হবে বলা বড় মুশকিল, বাট একটা রেগুলার চেক আপ, অ্যানুয়াল হেলথ চেক আপ আপনাকে একটা ইনফরমেশন দিতে পারে। লিভারের জন্য একটা লিভার ফাংশন টেস্ট আর একটা আলট্রাসোনোগ্রাম, এটা একেবারে সিম্পলার টেস্ট, এই দুইটা করলেই আপনি লিভারের ম্যাক্সিমাম ইনফরমেশন জানা যায়। আচ্ছা, এবং লিভার তো আসলে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আসলে অনেকেই হয়তো জানেও না যে আসলে লিভার আমাদের জন্য কত কিছু করে থাকে মূলত। যদি আমরা মোটা দাগে শুনতে চাই যে আসলে মূল মূল কাজগুলো কি করে থাকে লিভারের কাজগুলো। আমাদের শরীরের লিভার একটাই, এবং এইটাই আমাদের শরীরের কারখানা বলা যায়। যা কিছু খাই আমরা, ওষুধ হোক, খাবার হোক, এবং যত ধরনের ইনপুট আছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমতে, পরিপাকতন্ত্র থেকে, সবই আসলে লিভার দিয়ে পাস করে, এবং লিভার এগুলোকে মডিফাই করে শরীরের উপযোগী করে। যে যে খাবারই খাই সেই খাবারই যখন লিভারে মেটাবলিজম হতে হয় না, তখনই ওটা ওয়েস্ট প্রোডাক্ট হয়ে যায়। সুতরাং শরীরে যদি কাজে লাগতে হয়, লিভারের মেটাবলিজম হতেই হবে। আর লিভারের মেটাবলিজম ছাড়া কোনো কিছুই আসলে শরীরের ব্যবহারযোগ্য হয় না, যার ফলে লিভার যার কাজ করছে না, তার এই সব ওয়েস্ট প্রোডাক্ট জমে যায় বলেই তার কিন্তু যত রকমের সমস্যা হচ্ছে। তাছাড়াও আমাদের শরীরে যত প্রোটিন, এটা লিভার থেকে তৈরি হয়। ইভেন একটা ওষুধ যে কাজ করবে শরীরে, তাকে যে বয়ে নিয়ে যাবে অ্যালবুমিন, সেটাও লিভারই তৈরি হচ্ছে। সুতরাং আমি যে ওষুধ খাচ্ছি, আমার লিভার কাজ না করলে ওটাও কিন্তু মানে পুরোপুরি কাজটা আমরা পাবো না। সুতরাং এটা এক কথায় এটা শরীরের কারখানা, বিপাকীয় কারখানা যাকে বলা যায়, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং একটি কথা বলেছেন যে লিভার কিন্তু একটি, যে এর কোনো কিন্তু অল্টারনেটিভ স্পেয়ার নেই। আচ্ছা, আমরা আসলে যদি লিভার ট্রান্সপ্লান্টের মূল বিষয়টি, আপনি লিভার ট্রান্সপ্লান্টের উপরে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন দেশের বাইরে, বর্তমান বিশ্বে আমরা তার আগে জানতে চাই, ট্রান্সপ্লান্টে যাওয়ার আগে, যে আমাদের প্রেক্ষাপটটি কি, মানে বাংলাদেশি লিভার ট্রান্সপ্লান্টের বর্তমান অবস্থাটি কি, অথবা আমরা আসলে কতদূর এগিয়েছি এই জায়গাটিতে। বাংলাদেশে 2003-04 থেকে লিভার ট্রান্সপ্লান্টেশনের একটা পরিকল্পনা নিয়ে কাজ চলতেছে। আমাদের প্রফেসর মোহাম্মদ আলী স্যার, প্রফেসর জুলফিকুর রহমান স্যার, ওনারা কিন্তু শুরু করেছিলেন, পায়োনিয়ার হিসেবে শুরু করেছিলেন। লিভারের সার্জারির কনসেপ্টটাও স্যারদের হাত ধরেই আমাদের দেশে আসছেন, কিন্তু কোনো একভাবে আসলে যে এই ট্রান্সপ্লান্টেশন প্রক্রিয়াটা শুরু হয়নি, মানে একটা স্ট্যাবলিশড প্রোগ্রাম হিসেবে শুরু হয়নি। স্টিল এটাও খুব আইসোলেটেডভাবে একটা দুইটা জায়গায় হচ্ছে না, মানে একটা সাস্টেনেবল প্রোগ্রাম হিসেবে এখনও চালু হয় নাই। রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে, এই রোগীর অনেক চলে যাচ্ছে দেশের বাইরে, মোস্টলি ইন্ডিয়াতেই যাচ্ছে। ইন্ডিয়াতে ওনাদের 100-র বেশি ট্রান্সপ্লান্টেশন সেন্টার আছে, যেখানে আমাদের যদি বলেন যে ট্রান্সপ্লান্টেশন সেন্টার কোনটা, আমরা কিন্তু কনফিডেন্টলি বলতে পারছি না কোনটা। যদিও আমাদের বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এটা শুরু হয়েছে, 2টো কেস হয়েছে অলরেডি, এবং ভালোই আছে পেশেন্টগুলো। আমি বলছি যে অপরচুনিটি আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সাস্টেনেবল প্রোগ্রাম হিসেবে রান করার এখন পর্যন্ত হিসেবে। আর গভর্নমেন্ট সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টরগুলো কিন্তু আসলে চেষ্টা করছে, সবাই চেষ্টা করছে। ইন্ডিয়াতে যদি আপনি দেখেন, ওখানেও কিন্তু গভর্নমেন্ট সেক্টর অ্যাক্টিভ, অফকোর্স অ্যাক্টিভ, বাট মোর সাকসেসফুল অ্যান্ড মোর অ্যাক্টিভ কিন্তু প্রাইভেট সেক্টর। মূল বিষয়টা হচ্ছে ডেডিকেশন, যে টিমটা কাজ করবে লিভার ট্রান্সপ্লান্টেশনের, তাদের আসলে ওই 24 ঘন্টা লিভার ট্রান্সপ্লান্ট নিয়েই কাজ করতে হবে। হেপাটোবিলিয়ারি সার্জারি এটা একটা পার্ট, মানে এই লিভারের সার্জারির একটা পার্ট। লিভার সার্জনরাই ওখানে যাবেন, জেনারেল সার্জনরাও যাবেন, কিন্তু তাদের কাজ করতে হবে ট্রান্সপ্লান্ট নিয়ে একেবারে, খুবই মানে একদম হাইলি ডেডিকেটেড হতে হবে ওই জায়গাটিতে। আমরা যদি আসলে তার আগে যাওয়ার আগে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি চিন্তা করি, আপনি সেন্টারের কথা বললেন যে একেবারে সাস্টেনেবল সেন্টারগুলো কিন্তু এখনো ওইভাবে তৈরি হয়নি। একটি স্ট্যান্ডার্ড সেন্টারের জন্য আসলে কি কি ধরনের আমাদের মানে কাঠামোগত সাপোর্ট থাকা দরকার বা ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার? ওয়েল, যেখানেই লিভার সার্জারি পসিবল সেখানেই আসলে ট্রান্সপ্লান্টেশন পসিবল। আর এইখানে ইনফ্রাস্ট্রাকচার অফকোর্স দরকার, এটার কোনো কমতি বলছি না, কিন্তু সবচেয়ে বেশি দরকার আসলে স্টাফ, ম্যান পাওয়ার। একজন সার্জন, অ্যানাস্থেসিওলজিস্ট, ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্ট, এবং ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট, ট্রান্সফিউশন মেডিসিন, এই কতগুলো সাবজেক্ট আসলে একেবারেই অপরিহার্য। এনারা একসাথে কাজ না করলে কোনো ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম এইটা হওয়া পসিবল না। কিডনি ট্রান্সপ্লান্টের সাথে এটার একটা বড় তফাৎ হচ্ছে যে লিভার যেহেতু এই পেশেন্টগুলো হিমোডাইনামিক, মানে তার শরীরের
যেই ফিজিওলজি এটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, যদিও কিডনিতেও চেঞ্জ হয়, কিন্তু কিডনিতে একটা সাপোর্ট থাকে, তাকে ডায়ালিসিস দিয়ে মোটামুটি একটা সময় কেনা যায়। লিভারে যেটা সমস্যা হচ্ছে যে ডায়ালিসিসের কোনো সিস্টেম নেই, ওয়েস্ট প্রোডাক্টগুলো আমার শরীরে জমছেই, তার মানে তারা একটু রিস্কি পেশেন্ট থাকে। এই কারণে একটা মাল্টিডিসিপ্লিনারি টিমের অ্যাপ্রোচ দরকার পড়ে। এই পেশেন্টগুলোর যে সার্জারির যেই ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট এগুলোতে কিছু ভেরিয়েশন আছে। কিডনি ট্রান্সপ্লান্টে অত বেশি ইকুইপমেন্ট সাপোর্টের প্রয়োজন পড়ে না, এখানে কিছু পড়ে, তবে খুব যে বেশি তা কিছু না। আমি যে 1 বছর রেলা হসপিটালে ছিলাম চেন্নাইয়ের, এখানে দে আর ডুইং ভেরি সিম্পলি। খুব দামি ইনস্ট্রুমেন্ট বলতে একটা কুশা মেশিন আছে, একটা এপিসি আছে, এবং হচ্ছে বাকিটা ডায়াথার্মি মেশিন দিয়ে হয়, কোনো মানে আলাদা কোনো গেজেটের প্রয়োজন হয় না। আর যেটা স্পেশালিটি আমি বলবো সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট আইসিইউ। ওখানে যে টিমটা কাজ করে তারা শুধু ওখানেই কাজ করে, এবং ওই 24 ঘন্টা এই ট্রান্সপ্লান্টের পেশেন্ট নিয়ে আছে, এবং সমস্যা তৈরি করে না, প্রোঅ্যাক্টিভলি একটা পেশেন্টের কি হতে পারে চিন্তা করে তাকে আগেই আসলে ওই জায়গাটা হতে না দেওয়া, এটাই হচ্ছে মোটো। এই প্রোঅ্যাক্টিভনেস থাকলে লিভার ট্রান্সপ্লান্ট আইসিইউ ইজ নট এ ডিফিকাল্ট থিং। এর থেকে আমি বলবো আমাদের দেশে আরো জটিল কাজ হচ্ছে, হার্টের সার্জারি হচ্ছে, এখানে হার্ট বন্ধ করে সার্জারি হচ্ছে, এখানে তোমার হার্ট চালু আছে, আমরা উই আর অলরেডি ইন সেফ। রাইট রাইট, এটি খুবই দারুণ বলেছে। এবং এই যে ডেডিকেশনের যে জায়গাটি বললেন যে একটা লিভার ট্রান্সপ্লান্ট ইউনিট বা সিসিউ যেটা বা আইসিইউ যেটি দরকার, সেটির জন্য একদম ডেডিকেটেড ম্যান পাওয়ার দরকার, এবং এই ম্যান পাওয়ার বিষয় নিয়ে আমরা একটু আপনার সাথে কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিয়েছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের যে প্রেক্ষাপট এবং সম্ভাবনা নিয়ে কথা বলছি, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে ডাক্তার রাজীব হাসান, যিনি একজন সম্ভাবনাময় লিভার ট্রান্সপ্লান্ট সার্জন, আমাদের লিভার ট্রান্সপ্লান্টের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, এবং বাংলাদেশের সম্ভাবনার জায়গাটি আসলে কতখানি খোলা যায় সে বিষয়ে আমরা কথা বলছি। ডাক্তার রাজীব, আপনাকে আরেকবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আমরা আসলে ছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার আসলে এটি সম্ভব, আমরা যদি প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করি, অথবা প্রাইভেট পাবলিক সেক্টর একসাথে করে কোলাবোরেট করতে, বা গভর্নমেন্ট সেক্টরে নিশ্চয়ই এখানে আসলে কাজ করার সুযোগ রয়েছে। আমরা একটু জানতে চাই যে আসলে সব কিছুই স্ট্রাকচার থাকলো, সাপোর্ট থাকলো, কিন্তু ম্যান পাওয়ার বা দক্ষ জনশক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে টিম ওয়ার্কের কথা আপনি বললেন, এখানে যাদের প্রয়োজন, এই দক্ষ জনশক্তি আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি? জি, একটু ইনফ্রাস্ট্রাকচার থেকে আসে। হ্যাঁ, এটা শুরু করেন। আমাদের একটা ধারণা, যেটা ওভারঅল যেটা ধারণা, সেটা হচ্ছে যে লিভার ট্রান্সপ্লান্টের ইনফ্রাস্ট্রাকচারে অনেক অনেক কিছু লাগে। দ্যাট ইজ ট্রু। যদি আমরা একেবারে নতুন করে তৈরি করতে চাই, অবশ্যই অন্য কিছু লাগে, কিন্তু আমাদের একটা স্ট্যাবলিশড হসপিটাল, যেখানে একটা আইসিইউ আছে, যেখানে একটা লিভার সার্জারি হচ্ছে, যেখানে লেটস সে কার্ডিয়াক সার্জারি হচ্ছে, এই ধরনের একটা প্রতিষ্ঠানের জন্য ইনফ্রাস্ট্রাকচার তো আছেই। শুধু আমাদেরকে প্রিন্সিপালসটা এস্টাবলিশ করা, যে ট্রান্সপ্লান্টের রোগীর অপারেশনে কী লাগে, অপারেশনের পরে কী লাগে, এবং এই দুটো যাওয়ার আগে কী সাপোর্ট লাগে, এতটুকুনো যদি আমরা নির্ধারণ করতে পারি, যে কোনো হাসপাতালেই আসলে এটা সম্ভব। এবং এরকম হাসপাতালের সংখ্যা বাংলাদেশে যথেষ্ট পরিমাণে আছে। সেটা গভর্নমেন্ট সেক্টরেও আছে এবং সেটা প্রাইভেট সেক্টরেও আছে। হেলথ কেয়ারটা আসলে ইট গোজ বাই প্রিন্সিপালস। যেই জীবাণুমুক্ত একটা পরিবেশ দরকার, এই জীবাণুমুক্ত পরিবেশের জন্য আমি একটা টাইলড অপারেশন থিয়েটারও বানাতে পারি, আমি একটা মোজাইক করো অপারেশন থিয়েটার বানাইতে পারি, আবার আমি অ্যাপক্সি দেওয়া অপারেশন থিয়েটারও বানাইতে পারি, কিন্তু আলটিমেট টার্গেটটা কি? টু ফলো দ্য প্রিন্সিপাল, যেটা জীবাণুমুক্ত হইতে হবে। সুতরাং এই প্রিন্সিপাল যদি আমরা ধরে রাখতে পারি, যে একটা লিভার ট্রান্সপ্লান্টের জন্য অপারেশন থিয়েটারটা কেমন হওয়া উচিত, তারপরে রোগী কোথায় যাওয়া উচিত, এইটা যদি আমরা প্রিন্সিপালগুলো প্রতি স্টেপে মেনটেন করতে পারি, এটা যে কোনো হাসপাতালেই সম্ভব। আমি একটা উদাহরণ দিই। আমি যে রেলা হসপিটালে ছিলাম, রেলা হসপিটাল একটা জেসিআই অ্যাক্রিডেটেড হসপিটাল। তার মানে হচ্ছে এটা একটা বলে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং সুপ্রিম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হসপিটাল। এইখানে সুবিধা হচ্ছে যে অনেক বাল্ক তারা নিতে পারে, অনেক অপারেশন করেন, যেমন একদিনে 2-3টা পর্যন্ত আমাদের ওখানে ট্রান্সপ্লান্ট হতো আমি যখন ছিলাম। এবং লিভার ট্রান্সপ্লান্ট আইসিইউতে দেখা যায় তো একসাথে 16টা পেশেন্ট ভর্তি আছে, ওয়ার্ডে দেখা যায় যে 40+ পেশেন্ট ভর্তি আছে। সো ইটস আ হাই ভলিউম সেন্টার। কিন্তু যদি এটা একটু লো ভলিউম হয়,
তাহলে এত কিছু জেসি অ্যাক্রিডিটেশনের দরকার নেই। যেমন আমরা যখন আউটরিচ সেন্টারে যাইতাম লিভার রেলা থেকে 200 কিলোমিটার দূরে যখন মাদুরাইতে যাইতাম, এই মাদুরাই হাসপাতালে ইটস জাস্ট লাইক আ কুতুব মিনার, মানে একটা সোজা সাপটা একটা হাসপাতালের মতো, কিন্তু প্রিন্সিপালটা ঠিক রাখা হতো। যখন আইসিইউতে একজন ট্রান্সপ্লান্টের পেশেন্ট যেত তখন শুধু ওই পেশেন্টটাই থাকতো এবং ওটা জীবাণুমুক্ত করা এবং পরবর্তীতে ওকে যে ইন্টেন্সিভ কেয়ার দেওয়া, এই জিনিসগুলো প্রিন্সিপালটা ফলো করা হতো। ওটা কিন্তু কোনোভাবেই ধারের কাছেও না রেলা হাসপাতালের, কিন্তু ওখানে ভলিউম কম দেখে সম্ভব। তো সুতরাং আমরা যদি চিন্তা করি আমরা হাই ভলিউম সেন্টার বানাবো, অফকোর্স দ্যাট ইজ পসিবল, কিন্তু আমরা তো শুরু করতে হবে কোথাও। হাই ভলিউম সেন্টারের অনেক কস্টলি ইনফ্রাস্ট্রাকচার শুরু করার আগে কোথাও না কোথাও স্টার্ট তো করতে হবে। তো সেই হিসেবে প্রিন্সিপাল রেখে যে কোনো জায়গায় ট্রান্সপ্লান্ট করা সম্ভব, শুরু করা সম্ভব। প্রফেসর রেলা সম্পর্কে যদি একটু বলি, উনি হচ্ছেন একেবারে শুরুর দিকে কিংস কলেজে যখন আসলে ট্রান্সপ্লান্টের প্রোগ্রাম শুরু হয়, ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার ইন দ্য ফার্স্ট টিম। উনি গিনিজ রেকর্ড হোল্ডার, মানে 5 দিনের বাচ্চার উনি ট্রান্সপ্লান্ট করছেন ইউনাইটেড কিংডমে কিংস কলেজে। তো উনি আসলে 2004-এর দিকে চলে আসেন, 2009-এর দিকে চলে আসেন ইন্ডিয়াতে এসে গ্লোবাল হসপিটালে শুরু করেন এবং তারপরে উনি নিজের হাসপাতাল দেন। এই পর্যন্ত উনি 6000+ লিভার ট্রান্সপ্লান্টেশন করেছেন, উনার পার্সোনাল এক্সপিরিয়েন্স 6000+ লিভার ট্রান্সপ্লান্ট। তো আমার সুযোগ হয়েছে স্যারের সাথে কাজ করার, এবং স্যারকে আমি নিয়ে এসেছিলাম আমাদের হাসপাতাল দেখার জন্য। এবং আমাদের হাসপাতালটা রেলা হাসপাতালের মতো ধরেন জেসিআই অ্যাক্রিডিটেড না, অনেক ফাইনেস্ট স্ট্রাকচার হয়তো নাই, কিন্তু কথা হচ্ছে স্যার যেটা বলেছেন দিস ইজ গুড এনাফ, ইউ হ্যাভ মোর দ্যান হোয়াট ইজ রিকোয়ার্ড, মোর দ্যান হোয়াট ইজ রিকোয়ার্ড। ওকে, সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, যারা এক্সপার্ট তারা কিন্তু বলছেন যে আসলে ওকে এরকম হাসপাতালেই সম্ভব। স্যার আমাদের বিএসএমইউ হসপিটালে এসেছিলেন, এখানেও উনি কিন্তু দেখেছেন সুপার স্পেশালিটি হসপিটাল ইজ এ ভেরি বিউটিফুল স্ট্রাকচার। সো ইনফ্রাস্ট্রাকচার ইজ আ ম্যাটার, বাট ইটস নট দ্য সোল ম্যাটার। যেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে আছে খুবই সম্ভব। এখন দরকার হচ্ছে ম্যান পাওয়ার। যারা অ্যানাস্থেশিয়া দিচ্ছে, যারা সার্জারি করছে, তারা কিন্তু অলরেডি একটা মার্কে আছেন। এখন শুধু যেটা দরকার হচ্ছে ডেডিকেশন, যে আমরা ট্রান্সপ্লান্ট করব এবং ট্রান্সপ্লান্ট রিলেটেড টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করা, যেটা তারা কিন্তু অনেকেই জানেন, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা, ওই ডেডিকেশন। একটা ট্রান্সপ্লান্ট সার্জারিতে অলমোস্ট প্রায় 12 আওয়ার্স লাগে, ডোনার এবং রেসিপিয়েন্ট মিলে। একটা ট্রান্সপ্লান্ট সার্জারিতে 4 জন সার্জন লাগে, এই সার্জনরা একসাথে হওয়া, এবং ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্ট ওর ইট মে বি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তারা যে এই রুগীটাকে প্রিপেয়ার করে ট্রান্সপ্লান্ট পর্যন্ত নিয়ে আসবে, তাদের ডেডিকেশনটা, এবং ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পরে এই যে আইসিইউতে যারা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, তারা ওরিয়েন্ট হওয়া, মানে অন্য একটা কার্ডিয়াক আইসিইউ, একটা কিডনি আইসিইউ থেকে এটা লিভারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, তাহলে ওই জায়গাটাকে অ্যাডাপ্ট করা। এবং এই রোগীগুলো যে ইনফেকশন হচ্ছে না, কারণ এই ট্রান্সপ্লান্টের পরে ইমিউন সাপ্রেশন থাকে, তাদের অনেক ধরনের ওষুধ চলে, এই ওষুধগুলোকে অ্যাডজাস্ট করা, এবং তাদের ইনফেকশন হচ্ছে কিনা, কারণ ইনফেকশন উইল বি ওয়ান অফ দ্য কিলার অফ দিস পেশেন্ট। এই জন্য ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট রাখা হাসপাতালে। এবং লিভার ট্রান্সপ্লান্টের সময় পেশেন্টের অনেক সময় ট্রান্সফিউশন লাগে, বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্ট, রেড ব্লাড সেল লাগে, এফএপি লাগে, এই জিনিসগুলো ট্রান্সফিউশন মেডিসিন ওনারা এটাকে হ্যান্ডেল করে। এই কতগুলো ডিসিপ্লিন যদি একসাথে হতে পারে, এটা আসলে ইটস নট এ রকেট সায়েন্স, রাইট। কিন্তু এটা সম্ভব, কিন্তু হচ্ছে যে এই কোঅর্ডিনেশনটা দরকার, সমন্বয়টি দরকার সবাইকে মিলে, এবং একটি বিষয়ে তাদের ওরিয়েন্টেশন এবং ডেডিকেশনটি দরকার। আমার যেটা মনে হয় এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দরকার, যে কারণে আমাদের হাসপাতালে আমরা কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিয়ে এই মেম্বারগুলো তৈরি করার চেষ্টা করছেন। আচ্ছা, তা আমরা এই আপনাদের কেপিজি হসপিটালে ট্রান্সপ্লান্টের কি চিন্তা ভাবনাটি কি, মানে হোয়াট আমরা আসলে ফিউচার প্ল্যান? আমরা আসলে রেলা হসপিটালের সাথে আমরা উই আর টাইড, স্পেশালি দ্য এক্সপার্ট অ্যান্ড টেকনোলজি ট্রান্সফারের জন্য। তো আমরা 7 জন স্টাফ অলরেডি আমাদের বিভিন্ন লেভেলের, আমি অ্যাজ এ সার্জন, আমাদের আরেকজন সার্জন, আমরা অলরেডি ট্রেনিং নিয়েছি ওখান থেকে। আমি 1 বছরের ট্রেনিং ওখানে ছিলাম
রেলা হসপিটালে 1 বছর আমি ফেলো হিসেবে কাজ করেছি, ফেলোশিপ নিয়েই ফিরে এসেছি। এছাড়া আমার অ্যানাস্থেসিওলজিস্ট, আমার ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট এবং আমার আইসিইউ এবং হচ্ছে ওয়ার্ডের যে নার্স, ওদের সবারই ট্রেনিং হয়েছে। আমরা অ্যাপ্লাই করেছি, এখন অপেক্ষা করছি সরকারের তরফ থেকে আমাদেরকে যদি পারমিশন দেয়, কারণ বাংলাদেশের অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাক্ট অনুযায়ী যে কোনো সেন্টারকে অ্যাপ্রুভাল পেতে হবে। সেই অ্যাপ্রুভালের জন্য আমরা অ্যাপ্লাই করেছি, আমরা অপেক্ষা করছি সরকারের পক্ষ থেকে যদি আমাদের অনুমতি দেয়, আমরা আই থিঙ্ক উই ক্যান স্টার্ট বাই 1 মান্থ। আচ্ছা, এটা তো খুবই দারুণ একটা সম্ভাবনার দুয়ার আমি মনে করি উন্মুক্ত হতে যাচ্ছে। আমরা ট্রান্সপ্লান্টে আসলে যাওয়ার আগে একটি মূল বিষয়টি জানতে চাই। অনেকেই আসলে সাধারণভাবে জানতে চায় যে কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়ে অনেকেই জানে যে একজনের কিডনি দুটো থেকে একটি নিয়ে তার মধ্যে সেখানে লাগিয়ে দেয়া নিচে দিয়ে, কিন্তু লিভারের ক্ষেত্রে আসলে কি হয়, যেহেতু উভয়ের তো একটি করে লিভার থাকে, সেখানে তার লিভারটি নিলে তো তারও চলা কঠিন। সেখানে আপনার কত পার্সেন্ট সেখান থেকে কেটে নিয়ে রিপ্লেস করেন বা প্রসিডিউরটি যদি একটু আমাদেরকে বলতেন। ওকে, লিভার ট্রান্সপ্লান্ট, লিভার একটা অ্যামেজিং অর্গান। এটা আসলে স্রষ্টার একটা উপহার বলবো। কিডনিতে যেমন একটা চলেই যাচ্ছে, হ্যাঁ, কিন্তু লিভারে আসলে যতটুকুনি আমরা নিচ্ছি সেটুকুন আবার তৈরি হয়ে যায়। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে 6 সপ্তাহের মধ্যে লিভারটা আবার 100% হয়ে যায়। যতটুকুনি আমরা কাটি ওটা আবার রিজেনারেশন হয়ে, এবং লিভারের রিজেনারেশন ক্যাপাসিটি ইজ অ্যামেজিং। অনলি 6 উইকস, যদি যাদের স্লো হয় তাদের 8 উইকস, কিন্তু এটা আগের মতোই একেবারেই আগের মতো হয়ে যায়। সুতরাং যদিও একটা বড় পার্ট আমরা নিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু পিছন থেকে আসি, যে ট্রান্সপ্লান্ট যার ট্রান্সপ্লান্ট প্রয়োজন, মানে যার লিভারটা প্রতিস্থাপন প্রয়োজন, তার পুরো লিভারটাকেই আসলে ফেলে দিয়ে নতুন একটা আমরা লিভার দিচ্ছি। এখন প্রথমে যেভাবে শুরু হয়েছিল, এটা হচ্ছে যে ডিসিজ ডোনার, মানে একজন মৃত ব্যক্তি, ব্রেইন ডেড, যার ব্রেইন আর কাজ করছে না, এমন ক্রাইটেরিয়া আছে। এই ব্রেইন ডেড রোগী, ওনার যেহেতু মারা গেছেন, ডিক্লেয়ার্ড অ্যাজ এ ডেড, আই মিন এক্সপায়ার্ড অলরেডি, এভাবেই আসলে ডিক্লেয়ার করা হয়ে গেছে, এমন রোগীর পুরো লিভারটাকে নিয়ে এসে রেসিপিয়েন্টের পুরো লিভারটা ফেলে দিয়ে ওখানে একটা লিভার বসায় দেন, পুরো লিভারটাই চলে আসতেছে। কিন্তু দেখা গেলো এইভাবে আসলে কয়জন ব্রেন ডেড রোগী পাওয়া যাবে, তার থেকে চাহিদা অনেক বেশি। সুতরাং তখন এটা শুরু হলো যে আচ্ছা, লিভিং ডোনার থেকে নেওয়া যায় কিনা, এবং দেখা গেল সেফলি একজন ডোনারের কাছ থেকে 60% পর্যন্ত লিভার নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এবং ওই যে 60% নিয়ে যাওয়া হলো, সেই 60% আবার 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আবার, তার মানে আসলে কিন্তু যে ডোনেট করছে সে কিছু হারায়নি। একটা স্কার মার্ক ছাড়া তার আর কোনো লাইফে পরিবর্তন হয় না, বা তার জীবনধারারও তেমন কোনো ক্ষতি হবে না, পরিবর্তন হয় না। এইটি আসলে একটি খুব বড় ধরনের আসলে কনসেপ্ট, যেটি আর রং কনসেপ্ট, যেটি মাত্র কাজ করে ডোনেট করার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অ্যাডাল্ট, যারা অ্যাডাল্ট টু অ্যাডাল্ট ট্রান্সফার, মানে একজন অ্যাডাল্ট আর একজন অ্যাডাল্টকে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা রাইট লোব, লিভার যদিও একটা অঙ্গ, কিন্তু এটার ভেসেল বিলিয়ারি, মানে ভাস্কুলো বিলিয়ারি অ্যানাটমি অনুযায়ী এটা দুইটা ভাগ, একটা রাইট লোব, একটা লেফট লোব। এই রাইট লোবটা আমরা দিয়ে দিতে পারি অ্যাডাল্ট টু অ্যাডাল্টের জন্য, এইটা 60%। কিন্তু অনেক সময় বাচ্চাদের শুধু লেফট লোবটুকু দেওয়া যায়, লেফট ল্যাটারাল সেগমেন্ট বলি, মানে পুরো লেফট লোব না, তারও একটা সেগমেন্ট, এই সেগমেন্টটুকু আমরা দিতে পারি বাচ্চাকে। একটা ছোট বাচ্চার জন্য, যার বয়স কিনা 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, আপ টু লেটস সে 14 ইয়ার্স, 16 ইয়ার্স, এই লেফট লোবই ইজ এনাফ। এই লেফট লোব ফেলে দেওয়া, এটা পেশেন্টের কোনো রকমেরই কোনো প্রভাব ফেলবে না, কোনো প্রভাবই ফেলে না। ডক্টর রাজীব, আমরা আরেকটি প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে আইনগত যে ব্যাপারটি রয়েছে, বিশেষ করে অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাক্ট এবং যে এথিক্যাল কমিটির, সেখানে অনেক সময় ট্রান্সপ্লান্ট বা যারা করতে চায় ডোনারদের জন্য এটি ভীষণ কঠিন হয়ে যায়, বা ডোনার খুঁজে পাওয়া যায় না, বা কাছের আত্মীয় স্বজন অনেক সময় আসলে দিতে অনাগ্রহ বোধ করে। এক্ষেত্রে আসলে আমাদের ট্রান্সপ্লান্টের ভবিষ্যৎটি কি, মানে কতখানি আসলে এটাকে কঠিন হয়ে যায় আসলে? আমাদের যে ট্রান্সপ্লান্ট অ্যাক্ট আছে, ইটস কোয়াইট ওকে। 98 সালে যেটা হয়েছে, 18 সালে এটা কিছুটা পরিমার্জনা করে এটার এক্সপানশন করা হয়েছে। আচ্ছা, যেই ডোনার পুলটাকে আরো বাড়ানো হয়েছে। আগে যেমন হচ্ছে একদম ফার্স্ট ডিগ্রি রিলেটিভ দিতে পারতো, এখন একটু এক্সপান্ড করা হয়েছে, কাজিনও দিতে পারে। আচ্ছা, সুতরাং ডোনার পুল এক্সটেন্ড করা হয়েছে। যেটা দরকার হচ্ছে সচেতনতা, একদম, যে ট্রান্সপ্লান্ট করলেও ডোনার ভালো থাকবেন, এই জায়গাটিতে আসলে আমাদেরকে আসলে বলতে হবে। আরেকটা হচ্ছে ডিসিজ ডোনার, যে মানে ডিবিডি, মানে ব্রেইন ডেড পেশেন্ট, হ্যাঁ, যারা রয়েছেন, ওনাদেরকে আসলে পুল বাড়াইতে হবে। এই জায়গাটি আমরা আসলে আসবো, তবে তার আগে একটি বিষয় নিয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে অর্গান ট্রান্সপ্লান্ট অ্যাক্ট যেটি রয়েছে, এবং ডোনারদের জন্য একটি মিসকনসেপ্ট রয়েছে যে আসলে তারা কত সহজে
কাকে কাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে পারবে আত্মীয় স্বজন বা এর বাইরে? অনেকেই আসলে ডোনার খুঁজে পান না, লিভার ট্রান্সপ্লান্ট করার মতো তাদের সামর্থ্য রয়েছে। এই জায়গাটিতে আসলে আমরা কতখানি সহজ হতে পারি, বা বাংলাদেশের এই আইনগত আসলে ভিত্তিটি এখন কোথায় আছে? আচ্ছা, আমাদের বর্তমান যে আইন, যেটা 98 সালে তৈরি হয়েছিল এবং 18 সালে এটাকে অ্যামেন্ড করা হয়েছে, জি এইটাতে ডোনার পুল এক্সটেন্ড করা হয়েছে অনেক। জি আগে যেমন একেবারে ফার্স্ট ডিগ্রি রিলেটিভে বাবা মা স্ত্রী ওরা দিতে পারতেন, এখন আসলে কাজিন Cousin পর্যন্ত পুলও দিতে পারেন, রাইট। ইভেন গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ডসান ম্যাটারনাল এবং প্যাটার্নাল বুথ দিতে পারেন। সাইডে এটা আমরা শুনেছি। সহজ করা হয়েছে আগে থেকে। আচ্ছা। আর ট্রান্সপ্লান্ট অ্যাক্ট ইজ কোয়াইট ওকে, মানে যা আছে আমরা খুব ভালোভাবেই শুরু করতে পারি। শুরু করলে চলতি পথে কোনো অ্যামেন্ডমেন্ট লাগলে এটা লাগলে পরেও সেটি করা আসলে যেতে পরবর্তীতে পারে। করা যাবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় আমরা একটু জানা থাকা দরকার, সেটি হচ্ছে খরচের বিষয়টি, বিশেষ করে ফিনান্সিয়াল যে ব্যাকআপটি দরকার বা ক্যাপাসিটি দরকার। একেবারে সরকারি পর্যায়ে না হলে তো সাধারণ মানুষের পক্ষে অ্যাক্সেস করা কঠিন। যে বেসরকারি পর্যায়ে সেটি যদি তাদের সহনীয় বা তাদের সীমার মধ্যে হয় তাহলে তাহলে করতে পারবেন, কিন্তু যারা বিদেশে যে করছেন তাদের তো অনেক টাকা খরচ হচ্ছে। সেটি যদি দেশে করা যায় তাহলে কি টাকা সাশ্রয় হতে পারে কিনা এবং দেশ লাভবান হতে পারে কিনা? অবশ্যই অবশ্যই। এইখানে ট্রান্সপ্লান্ট তো শুধু একটা খরচ না, সামগ্রিক আয়োজনটা। আয়োজন রয়েছে। ধরেন একটা রেসিপিয়েন্টের, আমরা রেলাতে যখন কাজ করেছি 14 ব্যাগ ব্লাড আমরা রেডি রাখতাম। একদমই পুরোপুরি। এই 14 জন ডোনার খুঁজে বের করা বিদেশে গিয়ে, এটাও তো একটা খুব বিরাট কঠিন। ব্যাপার। এই কারণে যে কোনোভাবেই বিদেশের থেকে খরচ তো অবশ্যই কম হবে, অবশ্যই। এবং তার যে মানসিক সাপোর্ট এবং দেশের যেই Environment পারিপার্শ্বিক বা যে থাকার support, যে জায়গাটি। এইটার সাথে আসলে অন্য বাইরে কিছুর আসলে কোনোই করা তুলনা যায় হয় না। একেবারেই যথার্থ বলেছেন। আমরা আশা করছি যে নিশ্চয়ই বাংলাদেশে এই ট্রান্সপ্লান্টের লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি আরও গভীরভাবে বিবেচিত হবে। বর্তমান সংস্কারের সময় চলছে, নিশ্চয়ই এই কমিশন রয়েছেন, তারা এই বিষয়টিকে আরও ভীষণভাবে গুরুত্ব দেবেন এবং সরকারি এবং বেসরকারি উভয় পর্যায়ে ট্রান্সপ্লান্টের বিষয়টি আরও গুরুত্ব সহকারে বিবেচিত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং লিভার ট্রান্সপ্লান্টের উপরে আপনার যে ভিশনটি রয়েছে, এবং আমরা প্রত্যাশা করি সে আপনার যে স্বপ্নটি রয়েছে সেটি অচিরেই বাস্তবায়িত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে, বিশেষ করে বাংলাদেশে এর প্রেক্ষাপটটি নিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে লিভার আসলে আমাদের একটি, এবং এটি সংরক্ষণ খুব জরুরি এবং বিপাকীয় কার্যে এর কোনো বিকল্প নেই। একই সঙ্গে যারা আসলে সিরোটিক, যারা লিভার সিরোসিসে ভুগছেন বা লিভার এন্ড স্টেজ লিভার ডিজিজে ভুগছেন, তাদের জন্য ট্রান্সপ্লান্ট কিন্তু এখন একটি ট্রিটমেন্ট, গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। কাজে এটি কিন্তু আর কোনো পরীক্ষা নয় বা কোনো ধরনের কোনো অবজারভেশন নয়। একই সঙ্গে এটি গুরুত্বপূর্ণ, যারা ডোনার যারা রয়েছেন তারা অনেকেই ভাবেন যে আমার নিজের লিভারটি যদি অংশ আমি দিয়ে দিই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব কিনা। এটি ভীষণ স্পষ্টভাবে প্রমাণিত যে তার লিভারটি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে এবং তার কোনো ক্ষতি হবে না বা তার শারীরিক কোনো প্রভাব পড়বে না। কাজেই এই লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি দিয়ে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অসংখ্য লিভারে আক্রান্ত রোগীদের জীবন রক্ষা পেতে পারে, তারা নতুন জীবনের স্বপ্ন দেখতে পারে। আমরা প্রত্যাশা করি নতুন বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টটি আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।